ফিরে এলাম আজকে বাংলাদেশের সৌম্য বিরতির আগে জানতে চাচ্ছিলাম যে রাজনীতি নিয়ে আপনার কোনো আগ্রহ আছে কিনা, রাজনীতি নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? আসলে রাজনীতি করার কোনো ইচ্ছা নাই, আর রাজনীতি নিয়ে ওইরকম ভাবে কখনো চিন্তা করি নাই যে রাজনীতিতে যাবো কিনা বা রাজনীতি আমার কাছে কেমন লাগে, নিজের কাছেও কখনো প্রশ্ন করি নাই। কারণ আমাদের দেশে যেরকম রাজনীতি, আর আমি যে এখান থেকে বড় হয়েছি এখানে তো সব জামাত আর মানে বিএনপি বিএনপি জামাত বলে কোনো কথা না, আর আমার ফ্যামিলিও যে আওয়ামী লীগ বলে এমন কোনো কথা না। মা যখনই বলে যে তুই কোথায় ভোট দিবি বড় হয়ে, আমি বললাম ভোটার হয়ে আমি জানি না কোথায় ভোট দিব, কিন্তু চেষ্টা করবো যে আমাকে যার ভালো লাগে নিজের কাছে প্রশ্ন করে দেখবো যার, তাকে ভোট দিব সব সময়। ওই রকম ভাবে কোনো দলাদলি কখনো দলমত নির্বিশেষে বাসার লোকজনও কখনো এরকম ভাবে কিছু বলে নাই। তারাও যে কাকে ভোট দিছে আমাকে আজ পর্যন্ত বলে নাই। তো রাজনীতি নিয়ে এরকম ভাবে আমার কাছে কেউ কখনো প্রশ্ন করতে আসলে আমি বলি যে না, রাজনীতি নিজের মন যেটা বলবে সেটাই করব। কাকে দিব এটা আমি কাউকে বলতে চাই না, যে বলবে যে না তুই ওই পক্ষে কেন, এই পক্ষে কেন না, আরেকটা দুইটা প্রশ্ন বাড়বে। তো যখনই আসে এরকম প্রশ্ন আমি বলি যে না, আমার মন থেকে যেটা আসবে আমি সেই সময় সেটাকে আমি ভোট দিব। ফেয়ার এনাফ। জনাব মোহাম্মদ মোস্তফা কামাল, রাজনীতি নিয়ে আপনার নামের সাথে একটা রাজ আছে? আমার তো অর্ধেক আছে 50%, আর বাকিটা হচ্ছে পরে অ্যাচিভ করব আর কি ইনশাআল্লাহ। নীতিটা অ্যাচিভ করতে পারলেই আপনি আমি ইচ্ছা, যতদিন আপনি নীতিটা পেয়ে গেলেই আর না জোকস অ্যাপার্ট, আপনি আসলে কতটা মানে রাজনীতি নিয়ে আপনার চিন্তা ভাবনা? রাজনীতি নিয়ে এখন পর্যন্ত কিছু ভাবছি না যে আসলে রাজনীতি করব অথবা করব না। বাট কারণ এখন এমন একটা প্রফেশনে আছি আসলে এখানে রাজনীতি বলতে কিছু নাই। কারণ এখানে রেগুলার রাজনীতি করে যাচ্ছি আমি এই প্রফেশনে। আচ্ছা, আপনার সেইটা কিরকম? না, এই প্রফেশনে রাজনীতি করতে হয়, কারণ রাজনীতির একটা পার্টি এটা। কারণ আমাদের পলিটিক্সে যেরকম একটা প্রতিদ্বন্দ্বী পার্টি থাকে আমাদের এখানেও থাকে, বাট আমাদের একটা প্রফেশনাল, এটার বলে প্রফেশনাল জেলাস, পজিটিভলি দেখলে হয় আর কি। তো এটা রেগুলারই করে যাচ্ছে আর কি। জিততেছেন না হারতেছেন? মাঝে মধ্যে জিতি, মাঝে মধ্যে হারি। আমি কারো ভালো কাজ দেখলে আমার খুব প্রফেশনাল, আমি জেলাসটা হই পজিটিভলি যে আমি আসছে বেটার কাজ করব। তার মানে তারে নিন্দা করি না, তারে অ্যাপ্রিশিয়েট করে আমি বেটার করতে চাই। আপনি তো খুব ভালো মানুষ। আমি তো যারে হিংসা করি তার পজিটিভটাও আমি নেগেটিভলি বলি না, আমি এটা বলতে চাই না। না, আপনি এটা কখনো বলেন না। আমি আপনি আসলে খুব ভালো মানুষ। আমি আপনার ভালো মানুষ মোস্তফা কামাল রাজার কাছে জানতে চাই যে আপনার চলচ্চিত্রগুলি যেগুলো আপনি বানাচ্ছেন সেগুলি কতটা, আমি যদি একদম সোজা বাংলা ভাষায় জানতে চাই যে কতটা টাকা উঠে আসছে? টাকা নিয়ে কোশ্চেন হচ্ছে কোনগুলি টাকা উঠে আসছে, কোনগুলি টাকা ক্ষেত্রে না। আমার আসলে মুভি 3টা আমি টোটাল মানে করেছি, 3টার মধ্যে 2টা রিলিজ হয়েছে, একটা আনরিলিজ প্রজাপতি। তো বাকি 2টা রিলিজ আসলে এই সেন্সে এখানে বলা উচিত না, কারণ হচ্ছে আমার হল থেকে যদি বলেন, আমার আসলে ছবিটা বানানো হয়েছে হলে দেখায় দর্শকদের কাছ থেকে টাকা না, বাট আমি অন্য একটা পন্থায় টাকাটা তোলার চেষ্টা করেছি। তো এটা ওয়ান কাইন্ড অফ বিজনেসই আসলে, বাট আমাদের দর্শকদের দৃষ্টি হচ্ছে আসলে হল থেকে টাকা ওঠে না, ওই হিসাব করলে আমার ছবি ব্যবসা সফল না। আচ্ছা, কিন্তু অন্য জায়গা থেকে মানে আপনার উপরে যারা লগ্নি করেছেন তারা কেউ দেউলিয়া হয়ে যান নাই আসলে? না, ডেফিনেটলি না। তাইলে আবার আরেকটা ছবি বানাইতে পারতাম না আর কি। এটা সিম্পল কোশ্চেন। মানে আপনার হলে না গেলেও হলে থেকে ব্যবসা সফল ছবি হচ্ছে একটা মুভি থেকে টাকা কিভাবে আসছে সেটা দেখার বিষয় না, আমি টাকাটা প্রোডিউসারকে রিটার্ন করতে পারছি কিনা সেটা হচ্ছে আপনি রিটার্ন করতে বেসিক পেরেছেন এই দুটো ছবির ক্ষেত্রে। আপনাকে অভিনন্দন। জান্নাতুল ফেরদৌস প্রিয়া, আপনি আপনার কাছে জানতে চাইবো যে পেশা হিসাবে আপনি পড়াশোনার কথা বলছেন, আপনি তো আইন বিষয়ে পড়াশোনা করছেন, যদি আপনি পেশা হিসেবে বিবেচনা করেন মডেলিং বা অভিনয়ের সঙ্গে আইন পেশা, আসলে কোনটাতে আপনাকে নিজেকে দেখতে বেশি আগ্রহী? সত্যি কথা, আমার ফ্যাক্ট আমার মেনে নিতেই হবে, বয়স একটা টাইমে হবেই, সেটা সবারই হয়। আমি চাই যেরকম মেয়েরা বয়স হয়ে গেলে রিগ্রেট করে, ইস আমি যদি আমার ইয়াং বয়সে ফিরে যেতে পারতাম, আমি চাই আমার যখন 40 হবে 45 হবে আমি চাই যে আমি 45 না হলে আমি এই জায়গাটা আসতে পারতাম না। সো থ্যাঙ্কস গড আমি 40 নাও। সো আমি চাই এটা যতদিন আমি পারবো ভালো করে আমি কাজ। এই কথা কি ঠিক আসলে পেয়া যে বয়স যারা অভিনয় করেন তাদের জন্য বয়সটা কোনো ফ্যাক্টর? আমরা তো মেরিল স্ট্রিপকে অনেকদিন দেখলাম, আমরা জেনিফার অ্যানিস্টনকে অনেকদিন ধরে দেখতেছি। আসলে আমি আরো এরকম অনেকগুলি নাম বলতে পারি যে মানে মনে করেন যে না মানে বয়সটার সাথে কি আসলে এটা অনেক সম্পর্কিত?
অনেকখানি আমি বলবো, আপনি যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলেন বা আমাদের যদি পার্শ্ববর্তী দেশ সুমনা বলেন, মুস্তাফা যেখানে অভিনয় করে যাচ্ছেন এখন। ওটা ক্যারেক্টারের সাথে হচ্ছে একটা ভেরি করে আর কি। না ক্যারেক্টার তো ভেরি করবে, আপনি তো আর কিছু নিশ্চয়ই জি। আপনি তো নিশ্চয়ই 91 বছর বয়সে 70 বছরের বয়সের অভিনয় করবেন না। আমি এটাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে, আর আমাদের এখানে একটা ব্যাপার আছে, যেমন আমি আপনাকে বলি, মানে খুব আমার হয়তো বা খুব বলতে খারাপ লাগছে, বা তারপরেও বলি, অনেক সময় আমাদের কাছে অনেক সিনেমার বা অনেক নাটকের অফার আসে যে বলে যে পিয়া, এটা নায়িকার যে রোল সেইটার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই রোলটা। বাট আমরা যখন দর্শকের দৃষ্টিকোণ থেকে দেখি তখন বলি কি নায়িকাকে, তখন আমার না শুনতে অনেক খারাপ লাগে, যে ঠিক আছে যে দেখি তাহলে কি করা যায়। তো আমার তখন অল্টারনেটিভ একটা পথ আমার সবসময় খুব ভালো করে রাখা লাগছে, আমার একটা প্রফেশন আইন নিয়ে যেটা আমি পড়াশোনা করছি, যে যেখানে আমার যেন কষ্ট না লাগে, যে আমার বয়স বেশি হয়ে যাচ্ছে, আমি নায়িকার হতে পারবো না, আমার কোনো একটা রোল করতে হবে। বিয়া- আমি একটু আমি একটু- আমি নায়িকা একটু- হবে আমি আর একটু কি। আমি একটু ডিরেক্টরের কাছে জানতে চাই যে আসলেই কি বাংলাদেশের সব ছবি নায়ক নায়িকা প্রধানই থাকছে? আসলে ও তো নায়িকা হতে চায় আর কি, ওর বেসিক জিনিসটা হচ্ছে নায়িকার বাইরে কিছু ওর। আসলে বেসিক জিনিস প্রতিটা মানে নায়িকা বলেন যাই বলেন, ওর অভিনেতা এবং অভিনেত্রী হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি। আর একজন অভিনেতা কখনো মরে না, যত বয়স বাড়ে সে বেঁচে থাকে। সেটা একটু আগে আপনি অনেকগুলি নাম বললেন, আসলে বা আরো অনেকগুলি নিশ্চয়ই বলাও যেত। হ্যাঁ, বলা যেত। সৌম্য সরকার, আমরা আবার ক্রিকেটে ফিরে আসি আপনার কাছে আসার জন্য। পাকিস্তানের সাথে বাংলাদেশকে স্পষ্ট ফেভারিট বলছেন সাকিব আল হাসান। এই আপনার কাছেও কিরকম মনে হচ্ছে যে পাকিস্তানের সাথে আমাদের আসলে খুব ভালো করার সম্ভাবনা এই মুহূর্তে আছে, যেহেতু আমরা নিজেদের মাঠে খেলছি? আপনি যদি একটু নিরপেক্ষভাবে বলেন। নিরপেক্ষভাবে বলতে গেলে আমিও এবার এগিয়ে রাখবো বাংলাদেশকে, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে যেহেতু যেভাবে আমরা পারফর্ম করছি, সবাই যদি আমরা এইভাবে পারফর্মটা ধরে রাখতে পারি তাহলে আমাদেরকে এগিয়ে রাখবো। আর তাছাড়া আমাদের হোমে খেলা, হোম সবসময় অ্যাডভান্টেজ থাকেই, ক্রাউড সবই আমাদের পক্ষে থাকবে। এবার আরও পাকিস্তানে এবার ইয়ং টিম নিয়ে আসছে, তারা অনেক চেঞ্জ করছে। তো সব কিছু মিলিয়ে সাকিব ভাইয়ের সাথে আমি একমত যে আমরাই ফেভারে, মানে আমরাই উপরে থাকবো। আর মেন কথা হচ্ছে পারফর্মটাই। পাকিস্তানের কোন খেলোয়াড়টিকে আপনার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি নজরে রাখতে হবে? যদি আমি বোলিং এর ক্ষেত্রে বলি, যেহেতু আপনি ব্যাটসম্যান, বা আপনি যদি ব্যাটিং এর ক্ষেত্রে বলেন যে আপনি কাকে সবচেয়ে কি ফ্যাক্টর মনে করেন, কি প্লেয়ার কাকে মনে হচ্ছে পাকিস্তানের এই টিমে যারা আসছেন? না, এই টিমে আমি বলবো কি প্লেয়ার কাউকে আমি বলতে চাচ্ছি না, কারণ ক্রিকেট সবার সমান যায় না। কিন্তু আজমল ওদেরকে অনেক, মানে আমি কি প্লেয়ার হিসেবে ধরতাম, কিন্তু এখনো একটা থেকে আসছে, সে মনে হয় ডাউন থাকবে। হাফিজকে আমার বরাবরই ভালো লাগে পাকিস্তান টিমের, কারণ সে দুই দিক দিয়ে, মানে 3-4 দিক দিয়েই সে অনেক ভালো, কিন্তু এখন বলারের দিক দিয়ে আসতে গেলে সে চার থেকে অনেক বেশি পরিণত আসলে। হ্যাঁ, হ্যাঁ। মনে হয় হাফিজকে। তার খেলার মধ্যে একটা অন্যরকমই আছে, সে যখনই একটা বড় ইনিংস খেলে সে টিমকে অনেক দূরে নিয়ে যায়। আর বোলিং এর দিক দিয়ে চিন্তা করলেও সে অনেক, অন্যদের থেকে আমি তাকে এগিয়ে রাখবো, কারণ আজমল থেকে তাকে এগিয়ে রাখবো বেশি, কারণ আজমলের মেনটা হচ্ছে দোসরা, সে দোসরাটা না মারতে পারলে হয়তো বা এত কোনো কিছু সমস্যা করতে পারবে। তো হাফিজকে এগিয়ে রাখবো এই কারণে, কারণ তার বোলিং এর জায়গাটা অনেক ভালো, আর ব্যাটিং তো বড়ই সবসময় ভালো করে। তো আমি দুই দিক থেকে চিন্তা করলে আমি হাফিজকে এগিয়ে রাখবো পাকিস্তান টিমের। মুস্তফা কামাল রাজ, আমি জানি যে আপনি স্পোর্টস নিয়ে অনেক বেশি আপনি উৎসাহ আছেন। আপনি কি কখনো ভেবেছেন, আমার কেন জানি মনে হচ্ছে এই প্রশ্নের সম্মুখীন আপনাকে একবার হতে হয়েছিল, আপনি কি কখনো ভেবেছেন যে ক্রিকেট নিয়ে বা খেলা নিয়ে মানুষের এই পেশনটা, মানুষের এই আবেগটা নিয়ে কোনো ছবি বানানোর কথা, কোনো নাটক বানানোর কথা আপনি করেছেন? আমার খুব ইচ্ছা তো এরকম বানানোর একটা মুভি। সেই ক্ষেত্রে বাংলাদেশ টিমের ক্ষেত্রে আপনার কোন জায়গাটা খুব নাটকীয় বা খুব সিনেম্যাটিক মনে হয়? বাংলাদেশ ক্রিকেট টিমটা যদি আমরা ধরি, যেমন আমার মাশরাফিকে খুব সিনেম্যাটিক মনে হয়, কারণ মাশরাফিকে আমার অনেক বাংলাদেশ মনে হয়, বারবার পড়ে যাচ্ছে কিন্তু উঠছে আবার। আমার মাশরাফিকে মনে হয়, সাকিব আল হাসানকে মাঝে মাঝে মনে হয় যে ও আসলে একটা ফিল্মিক একটা ক্যারেক্টার, মানে এই টাইপের কোনো আমার খুব হিরো heroism হিরোইক দিয়া- হিরোইক ক্রিকেট নিয়ে যদি কখনো মুভি বানায় তাহলে ওদের কোনো সাপোর্ট নেবে। আমার ইচ্ছা আছে মুভি বানানো ক্রিকেট আপনি নিয়ে, ক্রিকেটে খুবই ইচ্ছা আছে, কারণ একটা ম্যাচ কিন্তু একটা সিনেমার মতো। জি। হ্যাঁ, মানে কিছু কিছু ম্যাচ থাকে যে এটা আসলে এই টাইপের, কিছু ম্যাচ থাকে না যে 5 বলে হচ্ছে আমার 11 রান দরকার, এই মুভমেন্টটা সিনেমাতে যদি ইউজ করা যায় ওই সিনেমা হিট হয় আর কি। অন্যদিকে দেখেন, ক্রিকেট না হয়ে যদি স্টোরিতে এরকম থাকে টান টান এরকম, তো ওই টাইপের একটা ইচ্ছা আছে ইন ফিউচারে। বাংলাদেশ টিমের মধ্যে আপনার মাশরাফি এবং সাকিবের মধ্যে
মানে সাকিবের মধ্যে বেশি আপনার না না, বাংলাদেশ টিমের, আমার বাংলাদেশ টিমের সবারই ভালো লাগে। নাসির আমার অনেক প্রিয়, সৌম্য অনেক প্রিয়। ওর কথা তো আমরা যখন খেলা দেখি তখন দেখছিলাম ধারাভাষ্যকার ওর কথা ধারাভাষ্যকারও বারবার ওর বলেছেন, টেকনিক মানে একটু আলাদা, সবকিছুই আলাদা এবং কনফিডেন্স, মানে Confidence সৌম্য একটা। যখন মাঠে নামছিলেন তখন থেকে মনে হচ্ছিল যে মানে হি ইজ ফুল অফ কনফিডেন্স, মানে ওইটার কোনো অভাব ওর মধ্যে ছিল সাব্বিরকে না। ভালো লাগে, অবশ্যই। আর তাসকিনকে ভালো লাগে। ওই একমাত্র ভুলটি করার আগ পর্যন্ত সৌম্যকে খুবই ওইটা ওইটা ওর লাইফ, ওর হচ্ছে ওয়ান ডাউনে খেলা উচিত, ওপেনিং এ আসলে আরো না, পরে আসা উচিত। না, এটা ও তো আমার ওয়ান ডাউনই personal। খেলছে, হ্যাঁ। আসলে ওপেনিং এ ওকে Opening খেলতে এ বাধ্য হচ্ছে যে খেলতে- আপনার ওপেনাররা আউট হয়ে যাচ্ছে সেই জন্য। কিন্তু সেট হওয়ার পরে সমস্ত যুদ্ধটা করার পরে আসলে একমাত্র ভুলটি করছে। পিয়া, আমাদের বাংলাদেশ টিমের কোন অংশটুকু আপনার খুব আমি যদি বলি সিনেম্যাটিক বা ক্যারিশম্যাটিক মনে হয়? আপনারা যেটা আপনি যেটা একটু আগে বলছেন যে মাশরাফি ভাইকে, আমার ওনাকে অনেক ভালো লাগে, মানে সবাইকে ভালো লাগে, বাট ওনার কথাটা এই কারণেই বলছি যে আমি যখন থেকে ক্রিকেট খেলা, মানে আমি লাস্ট 2 বছর ধরে খুব ভালো ফলো করছি বলা যায়। তো আমি মাঝখানে ওনাকে আমি অনেকদিন দেখিনি, তো তখন শুনলাম উনি অনেক ইনজিউর্ড ছিল। তো কিন্তু উনি এবার যখন দেখলাম কি ক্যাপ্টেনশিপ, ওনার যে লিডারশিপটা, ইটস ফ্যান্টাস্টিক। তো উনাকে আমার মানে অনেক সিনেম্যাটিক মনে হয়, যে উঠছে নামছে খেলছে, এবার যেটাই হোক আমাদের জিততে হবেই, একটা ওনার মানে বডি ল্যাঙ্গুয়েজটা খুব। সৌম্যর কাছে একটু মাশরাফি সম্পর্কে শুনবো। মাশরাফিকে আমরা দেখেছি যে ও আসলে জীবনের শেষ বিন্দুটাও আসলে দিতে চায়। মানে আপনি কাছ থেকে দেখেছেন, মাঠ থেকে দেখেছেন, আপনার কাছে কিরকম মনে হয়? এটা হয়তো না দেখলে কেউ বিশ্বাস করবে না, আমি লাস্ট ম্যাচটা একটু ইনজুর্ড ছিলাম। তো বাসায় যখন ফোন করছি তখন বলে যে ইনজুর্ড, আমি বললাম একটু ভয় ভয় করতেছে। কই তুমি কি বলো, তোমার পাশে একজন আছে যে পা 7 বার কাটা আছে তার, হ্যাঁ, তুমি তার দিকে তাকায় হইলে তোমার এটা তো কোনো ব্যথাই না, যাও কালকে খেলো, কোনো সমস্যা নেই, এই মানে ইন্ডিয়া ম্যাচের আগে। তো আমি এই কথা শুনে আমি বললাম আসলে তো চিন্তা করে যে মাশরাফি ভাই এত যদি পারে তার মধ্যে তো নর্মাল ব্যথা, এটা তো কোনো ব্যাপারই না। তা ওনার যে মানে কি বলবো, যে একটা মানুষ যে ব্যথা নিয়েও বা এত কিছু সহ্য করেও খেলতে পারে বা কোনো কাজ করতে পারে, এটা তার কাছ থেকে শেখার অনেক কিছুই আছে। যে অনেকে আছে যে অল্প কিছু হইলেই মানে নর্মালি সে ডাউন হয়ে যায় বা আমি কাজটা করব না, পারবো না। কিন্তু ওনার দিকটা দেখলে মনে হয় এটা কোনো ব্যাপারই না ওনার কাছে, যে পা নাই কিন্তু খেলতেছে, উনি নাই কিন্তু পা নাই খেলতেছে। কিন্তু হ্যাঁ, খেলতেছে। এরকমই ব্যাপারটা আসলে এবং এরকম। রাজভাই যেটি বলছিলেন যে সাকিব আল হাসানের কথা, তার মধ্যে অনেক না, ধরনের ওর attitude-টা একটু different type-এর। attitude-টার মধ্যে অনেক Attitude-টা ধরনের অনেক নায়কোচিত different। ব্যাপার ওনার আছে। কাছ থেকেও আবার অন্য দিক দিয়ে আছে, উনি সবসময় পজিটিভ, কোনো নেগেটিভ কিছু বলে না। এখন সামনে যেটা আসে পজিটিভ, সেটা মানুষ খারাপ বলুক, 70 বলে 150 রান এই জন্য ব্যাপার না। হয়তো বা তাকে অনেকে অপছন্দ, এই জন্য হয়তো অনেকে অপছন্দও করে তাকে, যে সরাসরি কথাটা বলে দেয়, খারাপ লাগে। কিন্তু ওনার কাছে তো শিকার আছে, উনি কোনো এমন কোনো কথা বলে না, হয়তো বা তাকে অনেকে অপছন্দ, এই জন্য হয়তো অনেকে অপছন্দও করে তাকে, যে সরাসরি কথাটা বলে দেয়, খারাপ লাগে। কিন্তু ওনার কাছে তো শিকার আছে, উনি কোনো এমন কোনো কথা বলে না যে কথাটাই যে নিতে পারবো না, নিতে হবে, কিন্তু আমি যদি করতে যাই এটা খারাপ হয়ে যাব, কারণ আমি পারবো না, আমি হয়তো ওই পজিশনে নাই। কিন্তু নেওয়ার মতো অনেক কথাই আছে, কিন্তু জায়গাটা আর কি বুঝে আমার কাজটা করতে হবে, এটা হচ্ছে বিষয়। তবে রাজভাই যেমন বলছিলেন যে বাংলাদেশ টিমের সব খেলোয়াড়কে ভালো লাগে, আমার কিন্তু পার্সোনালি বাংলাদেশ দলের সব খেলোয়াড় আমার খুব প্রিয়, বিশেষ করে মুশফিকের টেকনিক দেখে আমি মুগ্ধ হয়ে যাই। মুশফিক সম্পর্কে যদি একটু শুনি, ব্যাটিং, আমার কাছে মনে হয় যে মানে পুরো পৃথিবীতে এত কারেক্ট ব্যাটসম্যান এখন কম আছে যার হাতে ভালো মার। আসলেই উনি হচ্ছে সব থেকে বাংলাদেশ টিমে সব থেকে বেশি কষ্ট করে, সব থেকে বেশি প্র্যাকটিস করে এবং সব থেকে গুছানো একটা প্লেয়ার। আমি হয়তো তার পাশে খুব কম যাই, মানে কম বসি, কারণ আমি একটু অগোছালো টাইপের, যে জিনিসপত্র আসলাম খুলে রাখলাম, কিন্তু ওনার পাশে গেলে কেউ বলবে না যে উনি এখনই জিনিসপত্রটা খুলছে, এত গোছানো। আর প্র্যাকটিস সবকিছু টাইম, যে কোনো কিছুই করে মনে হয় কি ওর মধ্যে একটা আর্ট আছে, যে জিনিসটা আর্ট নিয়ে করে। মুশফিক অনেক বেশি গোছানো এবং মুশফিকের এই কামনেসটা বোঝাও যায়। বাংলাদেশ দলের অন্যান্য খেলোয়াড় যাদের মধ্যে যেহেতু মোস্তফা কামাল রাজ জানেন যে বা চান যে বাংলাদেশ দল নিয়ে একটি ছবি বানাবেন, আর কার মধ্যে এই ধরনের ক্যারেক্টার আছে সেটা আমরা শুনবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরি। আমি পার্সোনালি আমি সবারই আলাদা ক্যারেক্টারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তারা সবাই আসলে নায়কোচিত আমাদের দলের খেলোয়াড়রা। আমরা এটা বিরতি নিচ্ছি এবং ফিরছি। তো নায়কের মতোই